সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোহেল রানা, প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। আজ তোমাদের সামনে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, আত্মস্বীকৃতিমূলক কবিতা ঐকতান। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জন্মদিনে নামক কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। জন্মদিনে নামক কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতাটা ঐকতান কবিতা। এই কবিতা কবির আত্মস্বীকৃতিমূলক কবিতা। তিনি সমগ্র জীবনের চাওয়া পাওয়া, ব্যর্থতা, সফলতা সবকিছু নিয়ে যে কবিতায় আলোচনা করেছেন তা হচ্ছে ঐকতান কবিতা। ঐকতান বিষয়টা, ঐকতান হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সংমিশ্রণে একত্রিত করে যে সুরের একটা মূর্ছনা, তন্ময়তা, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে ঐকতান। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইলেন যে তার সাহিত্য সাধনার সবকিছু মিলে যে ধরনের সুরের ব্যঞ্জনা, যে ধরনের মাধুর্য সৃষ্টি করেছে তাই এই ঐকতান কবিতা। ঐকতান কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর দ্ব্যর্থ কণ্ঠে নিজেকে অপরাধী হিসেবে চিহ্নিত করলেন। নিজের অপরাধকে তিনি স্বীকৃতি দিলেন যে আমি ব্যর্থ, আমি গণমানুষের কথা বলতে পারিনি, সাধারণ মানুষের কথা বলতে পারিনি, মানুষের কাছে পৌঁছতে পারিনি, তাদের হৃদয়ের কথা বলতে পারিনি, একেবারে সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষ ছিল এই নিম্ন শ্রেণীর মানুষের কাছে আমি পৌঁছতে পারিনি। আমার কবিতার সুর সর্বত্র গামী হতে পারেনি, সবার কাছে চলে যেতে পারেনি। আমার সুর নানা দিকে গিয়েছে, সর্বগামী হয়নি। হয়তো তিনি বিশ্বের কবি, বিশ্বের দিকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের দরবারে নানা দিক থেকে। রবীন্দ্রনাথ নিজে একটা অদ্যা, নিজে একটা মৌলিক অদ্যা, তিনি নিজে একটা মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়। কিন্তু তারপর তিনি নিজে 80 বয়স, তার মানে তার যখন 80 বছর বয়স হয়ে যায় তখন তিনি বুঝতে পারলেন যে আমার যে সকল সাহিত্যকর্ম সাধনতা, আমার যে পুরস্কার প্রাপ্তি সবকিছু ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ আমি মানুষ হিসেবে মানুষের কাছাকাছি যেতে পারিনি, সমাজের সর্বস্তরের মানুষের কাছে যেতে পারিনি। আমার কবিতা, আমার গান, আমার কর্ম সবাই হয়তো গ্রহণ করেছে, সমাজের নিচু শ্রেণীর লোকেরা এটা গ্রহণ করেনি। কারণ আমি সমাজের নিচু শ্রেণীর, শ্রমজীবী শ্রেণীর, জেলে, কুমার, কামার, তাঁতি, তারপরে যারা রয়েছে তাদের কথা তো আর আমি লিখিনি, চাষিদের কথা লিখিনি, তারা কিভাবে হাল চাষ করে, জেলে কিভাবে মাছ ধরে, তাঁতি কিভাবে তাঁত বনে। ও পাড়ায় গিয়েছিলাম কিন্তু ভিতরে প্রবেশ করার আমার কোনো সেরকম যে কি বলা হয় সাহস বা দ্বার, এগুলো আমার আভিজাত্য, আমার প্রতিপত্তি সবকিছু বাধা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ তিনি স্বীকার করলেন যে আমি এগুলো যা করেছি সবগুলো হচ্ছে গিয়ে আমার ব্যর্থতার পরিচয়। কেউ যদি আমাকে নিন্দা করে এই বিষয়ে, আমি সেই নিন্দার ভার মেনে নেব। আর যারা এই ধরনের কবিতা নিয়ে আলোচনা করে, যারা এই ধরনের সাধারণ মানুষের কথা বলে, তারা যদি খুব সামান্য হয়, তুচ্ছ হয়, এখানে তিনি চিন্তা করলেন যে ঐকতানের মধ্যে সামান্য এক তারা নিয়ে যে সৃষ্ট হয়েছে সেই জন্য তার যথার্থ সম্মান পায়, সম্মানটুকু পায় এই কথাটা। তো এখন আমরা ঐকতান কবিতার মূল পাঠে চলে যাব। ঐকতান কবিতার মূল পাঠে। ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি, সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত, আছে যাহে অক্ষয় উৎসাহে। যেতা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার
ডাকেনি তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ডালে গান, নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দ ভোগ। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে গেছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গিয়েছি আমি ও পাড়ার প্রাঙ্গণের দ্বারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পর্ণের ব্যর্থ হয় গানের উপসরা। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছে। এসু কবি অক্ষত জনের, নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেরে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার কাছে, তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা সুখে দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো ঘুনি কাছে থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কাব্যগ্রন্থের ঐকতান কবিতাটি। রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে বলতে গেলে আমরা বলতে হয় যে একটি স্বতন্ত্র অধ্যায়, সাহিত্যের একটি স্বতন্ত্র অধ্যায়। অনেক সমালোচক বা অনেক সাহিত্য সমালোচকদের মতে রবীন্দ্রনাথ নিজে হয়তো মহাকাব্য লেখেননি, মহাকাব্য ছাড়া তিনি সবকিছু লিখেছেন। নাটক, গল্প, উপন্যাস, নীতিশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, দর্শন শাস্ত্র, তারপরে সাহিত্যের যত শাখা আছে সব শাখায় তিনি গমন করেছেন, কিন্তু তিনি মহাকাব্য লেখেননি। এই জন্য অনেকে বলে থাকে যে রবীন্দ্রনাথ নিজে মহাকাব্য লেখেননি, কিন্তু তার সাহিত্যকর্মেই একটি মহাকাব্য, সে নিজে একটি মহাকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার সে বিখ্যাত জোড়াসাঁকোর পরিবারে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, জমিদার পুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মসূত্রে তিনি জমিদার। 1861 সালে তার জন্ম হয় এবং মৃত্যু হয় 1941 সালে। দীর্ঘ 80 বছর পর্যন্ত জীবনে তিনি বেঁচে ছিলেন। এই তার সাহিত্য সাধনার জীবনে তিনি কবিতা যেটা বলা হয় কাব্যগ্রন্থ লিখেছিলেন 56টি, উপন্যাস লিখেছিলেন 12টি, নাটক 29টি, গল্প গ্রন্থ 3টি। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে গল্পগুচ্ছ বেশি বিখ্যাত। ভ্রমণ কাহিনী লিখেছিলেন 9টি। তার অঙ্কিত ছবির সংখ্যা এ পর্যন্ত তথ্য পাওয়া যায় যা সেটা প্রায় 2000-এর মতো। আর তিনি যে গান লিখেছিলেন, গান পাওয়া যায় কোন কোন তথ্য মতে 2232টি গান পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঐকতান কবিতা। ঐকতান কবিতা তিনি প্রথম প্রকাশ করেন 1347 সালে ফাল্গুন মাসে প্রবাসী নামক একটি পত্রিকায় সেটা প্রকাশিত হয়, ইংরেজিতে 1940 সালে। আর এটা পরবর্তীতে জন্মদিন নামক কাব্যগ্রন্থের মধ্যে
জন্মদিনে নামক কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। এটা 1348 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ঠিক 4 মাস পূর্বে এক্ষেত্রে সংগৃহীত হয়। কবিতাটি সমীর প্রবহমান অক্ষরভিত্তিক ছন্দে রচিত। এই কবিতার মধ্যে বেশিরভাগ মাত্রা সংখ্যা দেখা যায় 8+6, কখনো কখনো 8+10 দেখা দিয়েছে, আবার কখনো বা 8+9 মাত্রারও দেখা দেয়। এটা হচ্ছে কি পূর্ণ মাত্রাগুলো। আর অপূর্ণ মাত্রা, অপূর্ণ পর্বের যেটা আছে, অপূর্ণ পর্বের 4 থেকে 3 মাত্রা, কোথাও 4 মাত্রা, কোথাও 3 মাত্রা দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র সাহিত্য জীবনের মধ্যে অর্জন বলতে যা কিছু আছে তিনি সবই পেয়েছেন। কারণ অর্জন বলতে আমরা কি বুঝাই? একজন মানুষের বেঁচে থাকতে তিনি বিখ্যাত হয়েছিলেন। তিনি জীবিত অবস্থায় 1913 সালে আমরা জানি যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী পুরস্কার বা একেবারে প্রথম অথবা সবচেয়ে সম্মানিত পুরস্কার সাহিত্য সাধনার জন্য, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেল কর্তৃক যে পুরস্কারটি তার ট্রাস্ট থেকে আলফ্রেড নোবেল এর ট্রাস্ট থেকে প্রদান করা হয়ে থাকে, নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এবং তার বন্ধু হিসেবে পরিচিত যেটা কবি ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বোল্টার্স ইয়েটস সং অফারিং নাম দিয়ে তিনি এটি প্রকাশ করেছিলেন, এবং সেটা একটা গানের বই। এই গানের বই থেকে তিনি নোবেল পুরস্কার অর্জন করে নিয়েছিলেন। 12টি উপন্যাস লিখেছেন। এই 12টি উপন্যাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে উপন্যাস রয়েছে চোখের বালি, চতুরঙ্গ, গোরা, 2 গুণ, 4 অধ্যায়, নৌকাডুবি। এই উপন্যাসগুলোর মধ্যে তিনি সমাজের বাস্তবতা তুলে ধরতে দিয়েছেন। কিন্তু কোথাও আমরা দেখিনি যে রবীন্দ্রনাথ তার আত্মস্বীকারোক্তিমূলক কোনো কিছু বলেছেন। তিনি ঐকতান কবিতাটার মধ্যে আত্মস্বীকৃতি হলো তার সাহিত্য সাধনার চাওয়া পাওয়া, ব্যর্থতা, অপূর্ণতা, এগুলো তিনি ব্যক্ত করেছেন। নিজের নিন্দা করেছেন নিজে, যেটা বলে আমরা সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনা। একটা ব্যক্তি কখন আত্মসমালোচনা করে? যখন সে নিজের ভুলগুলো বুঝতে পারে, অনুতাপে দগ্ধ হয়ে যায়, অনুতাপে পড়তে যখন আর সে সহ্য করতে পারে না, তখন সে নিজের আত্মসমালোচনা করে থাকে। এই আত্মসমালোচনামূলক কবিতাটা হচ্ছে যে আত্মস্বীকৃতি, আত্মসমালোচনামূলক কবিতাটা হচ্ছে ঐকতান কবিতা। ঐকতান কবিতার মধ্যে তিনি বললেন যে তিনি ব্যর্থ, তিনি ভিক্ষালব্ধ দান গ্রহণ করেছেন, ইংরেজি সাহিত্য অন্যান্য সাহিত্য থেকে তিনি দান গ্রহণ করেছেন তার ব্যর্থতা, জ্ঞানের দীনতার কারণে। এগুলো ভিক্ষালব্ধ জ্ঞান, তিনি জ্ঞান অর্জন করেছেন। তার কবিতা সবার বিচিত্র পথে, পৃথিবীর বিচিত্র পথে গিয়েছে, বিচিত্র পথে গমন করেছে। তার মানে নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন, কিন্তু সর্বত্র গানই হয়নি। তার গান বহুতর যায়, সুর ব্যঞ্জন সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতির যে ঐকতান, সাহিত্যের ঐকতান সৃষ্টি করে একটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া, দিন মানুষের কথা শোনা, সাধারণ মানুষের কথা শোনা, এটা যেন তার হয়ে ওঠে নাই। আর এটা হয়ে ওঠে নাই দেখে যে সকল সাধারণ মানুষ তাদের এই কথাগুলো ব্যক্ত করতে চায়, যে সকল অখ্যাতনামা কবি, তারা যদি একটি ছন্দ ব্যবহার করে থাকে, একটি গল্প, একটি কবিতা একটা ব্যবহার করে থাকে, তাহলে তাদেরকে যেন সম্মান করা হয়। এখানে তিনি বললেন যে সাহিত্যের সাধনায় যারা একতারাও যাদের আছে, এই সুর সাধনা একতারা আছে, তারা যাতে সম্মান পায়, যারা স্তব্ধ, পৃথিবীর মধ্যে যারা অবহেলিত। এইরকম সমাজে উচ্চ মঞ্চে জমিদার থাকা অবস্থায় সে যে নিম্ন শ্রেণীর মানুষের কথা লিখতে পারেন নাই, তার মানে তার সুর সব দিকে হতে পারে নাই, পৌঁছতে পারে নাই। এই ব্যর্থতাকে তিনি স্বীকার করে নিয়ে ঐকতান কবিতা লিখলেন। আর এর আগে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর আরো একটি কবিতা, সোনারতরী কবিতার মধ্যে তিনি মহাকাল, তার মৃত্যুর পরবর্তী তার কীর্তিগুলো কি হবে, তার কর্মগুলো সবাই গ্রহণ করবে, কেউ গ্রহণ, আর হচ্ছে গিয়ে তার ব্যক্তিগত যে ব্যক্তি সত্তা, ব্যক্তি কবিকে কেউ গ্রহণ করবে না, কবির কর্মকে গ্রহণ করবে। আর এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতার মধ্যে যেটা বলতে চাইলেন যে তার নিজের ব্যর্থতাগুলোকে সব স্বীকৃতি করেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ সাধারণত এই স্বীকৃতিগুলো দিয়ে যায়। আমরা এমনিতেই বলে থাকি যে তিনি হয়তো বা বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু হবে এই সাধনার মধ্যে দিয়ে, তাই তিনি তার স্বীকৃতি দিয়ে গেলেন। তো এখন আমরা জেনে নেব ঐকতান কবিতার মূল পাঠ থেকে। মূল পাঠের আলোকে আমরা বিচার বিশ্লেষণ, চুরচারা বিচার বিশ্লেষণ করব। এখন আমরা চলে যাচ্ছি মূল পাঠ ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা এখন আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐকতান কবিতাটি। ঐকতান কবিতা প্রথমে আলোচনার শুরুতেই আমরা জেনে নিই ঐকতান কবিতার মূল পাঠ। বিপুলা এ পৃথিবী কতটুকু জানি,
দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। বিপুলা এই পৃথিবী, বিপুল থেকে বিপুলা, এই বিপুলা পৃথিবী বলতে বুঝে পৃথিবীর বিশালতা, যেটা পৃথিবীর অনেক বড় যে একটা সম্পূর্ণ পৃথিবীর জগৎটা, সেটাকে বিপুলা এই পৃথিবীর কতটুকু না জানি। এর মধ্যে আমাদের যে পৃথিবীর মধ্যে যত জ্ঞানের ভান্ডার রয়েছে, যত কিছু রয়েছে, দেশ বিদেশ কত কিছু রয়েছে, কত অপরিচিত তরু রয়েছে, কত জানা বিষয় অজানা বিষয়, সবগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আত্মস্বীকার করছেন যে তিনি তার কতটুকুই জানেন। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু, মানুষের কত ধরনের কত রকমের মানব সৃষ্টিকর্ম রয়েছে। যেমন আমরা সভ্যতাগুলো বলতে পারি, সভ্যতাগুলো হচ্ছে মানুষের সৃষ্টি। তারপরে আমরা সপ্তাশ্চর্যের কথা বলতে পারি, আমরা তাজমহলের কথা বলতে পারি, মাচু পিচু মন্দিরের কথা বলতে পারি, তারপরে বিভিন্ন মিউজিয়ামের কথাগুলো বলতে পারি, মিশরের পিরামিডের কথা বলতে পারি। এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের কত না কত রকমের কৃতি। এক এক ধরনের কর্ম এক একটা সভ্যতাকে নির্দেশন করে। এই সভ্যতাগুলোকে আমরা কতটুকুই জানি। কত নদী, কত শত নদী রয়েছে, মানব সরোবর, হিমালয়ের পাদদেশে মানব সরোবরের মতো নদী রয়েছে, গিরি, তার মধ্যে রয়েছে গিরিখাত রয়েছে, পর্বত রয়েছে, এই গিরিমারি পর্বত, তারপরে আরও রয়েছে কত না সিন্ধু নদী, হয়তো বা সমুদ্র রয়েছে, যে সমুদ্রগুলো আমরা এই সমুদ্রগুলো কতটুকুই বা জানি। কত না জীব, পুরো পৃথিবীর মধ্যে মানুষ স্রষ্টা সৃষ্টির পর থেকে কত রকমের কত জীবজন্তু রয়েছে, এগুলো কতটুকু জানি। তারপরে কত অপরিচিত তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে বই গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষ উৎসাহ। তাহলে মূল কথা তিনি বলতে গেলেন রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন। এই যে বিশাল বিশ্বের আয়োজন, অগোচর মানে হচ্ছে আমার জানার অন্তরালে, আমার চোখের অন্তরালে, আমার যেটা দেখা হয়নি, বোঝা হয়নি। মন মোর জুড়ে আছে অতি ক্ষুদ্র তারই একটি, পুরো পৃথিবীর তুলনায় তিনি পৃথিবীর জ্ঞান ভান্ডার বা পৃথিবীর যে সকল জিনিস জ্ঞানের বস্তু রয়েছে, দেখা অদেখা, পর্বত, জীবজন্তু, গাছপালা, তরু, যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে অতি ক্ষুদ্র ছোট্ট একটা ক্ষুদ্র কোণের মধ্যে তার জ্ঞানের ভান্ডারটাকে যেন একেবারে সম্পূর্ণ ছোট একটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উঠে। সেই ক্ষোভে পরিভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। এই যে পৃথিবীর এই সকল নিয়ে যারা যে সকল ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন, পৃথিবী এক জায়গায় ভ্রমণ করলে আরেক জায়গায় ভ্রমণ করলে যে সকল বুঝে, কবি রবীন্দ্রনাথের হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, কিন্তু তিনি এই সকল ভ্রমণ বৃত্তান্ত করে যেন সেখানে তাদের সাথে সমতুল্য হতে চেষ্টা করেন, সব জায়গায় তিনি সেখানে পৌঁছে যেতে চেষ্টা করেন। এই প্রচেষ্টা হচ্ছে কি তিনি একেবারে অক্ষয় উৎসাহে নিজের উৎসাহটাকে করতে থাকেন। যেটা পাই বিচিত্রময় বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতাই আপনার মনে, পূরণ করিয়া লই যত পাই দীক্ষালব্ধ দনে, আমি পৃথিবীর কবি যেথা তার যতটে ধ্বনি। যেটা পাই বিচিত্রময় বর্ণনার বাণী, তিনি আগে বলছেন যে ভ্রমণ বৃত্তান্ত সব পড়ে থাকেন, তারপরে বিভিন্ন রকমের হয়তো কোথাও পর্বতের কথা লেখা, কোথাও নদীর লেখা, নতুন প্রাণীর কথা লেখা, জীবজন্তুর কথা লেখা, মানুষের তৈরি সভ্যতার কথা লেখা, এই সভ্যতার বিচিত্র বর্ণনার পানি যেটা পাই সেখান থেকে তিনি যেন বর্ণনা কুড়াইয়ে আনি, সেখান থেকে যেমন মানুষ কুড়াতে কুড়াতে একেবারে ইনক্রিজ বা সমৃদ্ধশালী হয়ে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম ধন সম্পদ কুড়াতে কুড়াতে জ্ঞান তিনি সংগ্রহ করতে করতে যাতে নিজেকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছেন। জ্ঞানের দীনতা, এই দীনতা অর্থ ব্যর্থতা, না পারা, যে না পারার মতো একটা মন মালিন্যতা, আমার না পারার যে কষ্ট, এটি হচ্ছে যে দীনতা, জ্ঞানের দীনতা। এই আপনার মনে, তার নিজের মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধন। এই যে অপরের জিনিস থেকে সংগ্রহ করা, ভিক্ষুকের মতো তিনি যেন ভিক্ষালব্ধ জ্ঞান সংগ্রহ করেছেন। ভিক্ষুক যেমন ভিক্ষা গ্রহণ করতে করতে সে তার বেসিক নিড বা মৌলিক চাহিদাটা পূরণ করে থাকে, তিনি যেমন জ্ঞান সংগ্রহ করতে করতে তার মৌলিক জ্ঞানের চাহিদাটা পূরণ করে থাকে। পূরণ করে লই যত পারি ভিক্ষালব্ধ ধন, আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধ্বনি। এই পৃথিবীর কবি যারা আছে, যেখান থেকে যেই স্থান থেকে যত জায়গা থেকে সে এই ধ্বনি উঠেছে, মানে তাদের কথাগুলো বর্ণনা করছে, সেই কথাগুলো তিনি জানতে চেয়েছেন। আমার বাঁশির সুর সারা তার জাগিবে তখনই, এই স্বর সাধনা পৌঁছল না বহুতর ডাক,
রয়ে গেছে ফাঁক প্রকৃতির ঐকতান শ্রুতি। আমার বাঁশির সুর সারা তার জাগাবে তখনই। কবির সুর, কবির কথা, তার বাঁশির সুর, তার কর্ম, তার কথা, তিনি যা বলতে চাচ্ছেন, মানুষের মধ্যে যা বোঝাতে চাচ্ছেন, তার যে প্রাপ্তিটা বা পাওয়ার ইচ্ছাটা, সেটা মানুষের মাঝে, সবার মাঝে তখনই সারা জাগাবে যখন পৌঁছাবে বহুতর ডাক হয়ে। একজনের মনের কথা যখন সবার মনের কথার মধ্যে হয়ে যাবে, সবার চাহিদা, সবার মনের ইচ্ছাটা যখন তিনি পূরণ করতে পারবেন, তখন সেই পূরণ করাটাকেই বলা হয়ে থাকে বহুতর ডাক। এই সরসাধনা পৌঁছানো না বহুতর ডাক, এটা সবার মধ্যে যেমন তখন পৌঁছাইতে পারেনি। রয়ে গেছে ফাঁক, ফাঁক মানে হচ্ছে তফাৎ, অনেকটা দূরত্ব রয়ে গেছে। কারণ কবি একজন কবি হিসেবে, তিনি কবিতার স্রষ্টা হিসেবে মানুষের যে সকল সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের দুঃখ সুখের কথা তিনি বর্ণনা করে যেতে পারেননি, সেটা আমরা কবিতার পরের অংশে দেখতে পাচ্ছি। প্রকৃতির ঐকতান শ্রুতি। ঐকতান কি? তাহলে শুরুতেই বলা যেতে পারে যে ঐকতান বিষয়টি হচ্ছে কি, বিভিন্ন বাদ্যযন্ত্রের সংমিশ্রণে মানুষের সুর মূর্ছনা তৈরি করে, যেটা আমরা তন্ত্র একবার তন্ময় হয়ে, একবার তন্দ্রার মতো তন্ময় হয়ে আমরা মনোমুগ্ধ হই, ধ্যানমুগ্ধ হই, যে সুরটা শুনে থাকে আমাদের প্রশান্তি দিয়ে কানের মধ্যে। সবগুলো বাদ্যযন্ত্র সেখানে থাকতে পারে, তবলা, গিটার, চাইন্দা, একতারা, দোতারা, তারপরে বাঁশি, সব সুর মিলে যখন একত্রিত হয়ে একটা সুরের ব্যঞ্জনা সৃষ্টি করে, মাধুর্য সৃষ্টি করে, সেটাকে বলা হয়ে থাকে ঐকতান। এই কথা বলা হচ্ছে প্রকৃতির ঐকতান শ্রুতি। এই প্রকৃতি যেন সবকিছু মিলে একটা সুন্দর করে নতুন ঐকতান বা একটা ঐক্য কি বলা হয়, সুরের মাধুর্য সৃষ্টি করেছে, যেটা দিয়ে আমরা মুগ্ধ হয়ে থাকি। নানা কবি ডালে নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দে গো, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার। তাহলে নানা কবি, নানান ধরনের কবি, পৃথিবীর বিভিন্ন ধরনের কবি। এখানে কবি বলতে যারা শুধু কবিতা লেখে তারা না, যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে পৃথিবীকে গতিশীল রেখেছে, সমাজকে গতিশীল রেখেছে, মানুষের জীবনটাকে ত্বরান্বিত করেছে, জীবন বাঁচার উপায় হিসেবে চলেছে, বিভিন্ন জীবিকা অর্জন করছে, সেই ধরনের অর্থে হচ্ছে কবি। নানা কবি নানা দিক হতে, ডালে নানা দিক হতে, নানা ধরনের কবি, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। তাদের সবার সাথে তিনি একটা যোগ সূত্র খুঁজে পেয়েছে, তার একটা নিজে, যে তিনিও বলতে চান, তারাও বলতে চান। সঙ্গ পায় সবাকার, তাদের সবার সাথে যেন তিনি মিলতে চান বা মিশতে চান, অথবা তাদের সবাই স্পর্শ পান। সবাকার লাভ করিয়া আনন্দ গো, তাদের সবাইকে স্পর্শ করে, তাদের কথা শুনে, তাদের কাছে যে তিনি আনন্দ লাভ করেন। এটা তার একটা ইচ্ছা, তার প্রত্যাশা, যে যারা যে ধরনের সমাজের একেবারে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের কাছে যে সঙ্গ পেতে চায়, এটা কিন্তু পাইনি তার প্রবেশের দ্বার। সেখানে এই দ্বার মানে দরজা, সেখানে যেতে হলে, প্রবেশ করতে হলে তাদের মতো হতে হবে, তাদের আত্মার আত্মীয় হতে হবে। এই প্রবেশের দ্বার বা কোথায় কিভাবে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টা খুঁজে পায়নি যে আমি কিভাবে সেখানে যাব। বাধা হয়ে গেছে মোর বেড়াগুলি জীবন যাত্রা, তার এইগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে তার নিজের জীবনযাত্রা। নিজের জীবনযাত্রাটা যে কতটুকু উচ্চমানের ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পুত্র ছিলেন এবং তিনি নিজেও জমিদার ছিলেন। কলকাতার বিখ্যাত একবারে জোড়াসাঁকোর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন পৈতৃক সূত্রে, এবং তিনি অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধশালী ছিলেন, জমিদার ছিলেন। এই জমিদার হয়ে যে সাধারণ প্রজাদের কাছে কিংবা সাধারণ যে অধিবাসী রয়েছে, জমিদার প্রজা শ্রেণী রয়েছে, তাদের কাছে যাওয়া, তাদের সবাই যাওয়ার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তার আভিজাত্য, তার মান সম্মান, তার অর্থবিত্ত, একটা বলা যেতে পারে আত্ম অহংকার তার মধ্যে কাজ করেছিল। সেটা তিনি তার আত্মস্বীকারোক্তি দিয়ে গেলেন, তিনি তার ব্যর্থতাকে স্বীকার করলেন যে যেতে পারেনি, তাদের মধ্যে দ্বার খুঁজে পায়। বাধা হয়ে গেছে মোর বেড়াগুলি জীবনযাত্রা, তার সে যে লাইফ স্টাইল বা জীবনযাত্রাটা যত উন্নত মানের ছিল, অত উন্নত মানের জীবনযাত্রা হয়তো সাধারণ মানুষের কাছে যাওয়াটা তিনি দ্বিধাহীনতায় ছিলেন, যাবেন কি যাবেন না, এরকম কোনো দরজা খুঁজে পায় না। আবার এরকমও দ্বন্দ্ব ছিল যে মনের মধ্যে তাদের কাছে আমি গেলাম, তাদের সাথে কথাবার্তা, চাল চলন, পোশাক আশা কোনো কিছুই আমার মিল নেই, তাহলে তারা কি আমাকে অ্যাকসেপ্ট করবে, তারা কি আমাকে গ্রহণ করবে কিনা, সেটা সন্দেহ ছিল। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বলে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মকার। তাহলে চাষি যে চাষ করতেছে তারও একটা শিল্প রয়েছে, তারও একটা আর্টিস্টিক ভাব রয়েছে। তার চাষ করা, তার খাদ্য উৎপাদন করা, ফসলে কষ্ট করা, সেটা একটা আর্ট, সেটা একটা শিল্প। চাষি খেতে চালাইছে হাল, হাল মানে হচ্ছে যে জমি চাষ করার হাল।
তাঁতি বসে তাঁত বলে, তার যে তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে, তার সূক্ষ্ম মন মানসিকতা দিয়ে সে যে সূক্ষ্ম সুতার একেবারে একের পর এক সুতার মধ্যে গ্রন্থে পদ্ধত করে মালার মতো করে একটা তাঁতের পোশাক শিল্প তৈরি করে, তাঁতি বলে তাঁত জেলে ফেলে জাল, জেলে তার জীবিকা নির্বাহ করার জন্য জাল ফেলে মাছ ধরে, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তাদের যে কাজকর্মগুলো একটা বিশাল মহাযজ্ঞের মতো পরিণত হয়েছে। মানুষের এই কাজ, মানুষের এই কথাবার্তা, খুব সাধারণ মানুষের কথাগুলো, সাধারণ মানুষের কাজগুলো এক একটা কবিতা, তাও এক একটা ছন্দ, এটা একটা মহৎ কাজ, এটা একটা বড় ধরনের কাজ। এই যে সাধারণ মানুষের কথাগুলো যে তুলে ধরতে পারবে, সেই হচ্ছে প্রকৃত গণমানুষের কবি। তার উপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে সমাজে যদি আমরা বিশিষ্ট মানুষদেরকে বাদ দিই, তাহলে সমাজের কোন অংশ রয়েছে? খুব সাধারণ মানুষ রয়েছে সমাজে। একেবারে কোটিপতি, বড় বড় প্রাসাদের মালিক যারা আছে, তারপরে জমিদার শ্রেণী যারা আছে, তার কতটুকু শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের সংখ্যাটাই বা কত? সমাজে যদি আমরা মনে করেন কয়েক হাজার মানুষের কথা বলেছি, তাহলে কয়েক হাজার মানুষের মধ্যে একজন মাত্র জমিদার থাকতে পারে বা একজন ধনিক শ্রেণীর মধ্যে থাকতে পারে, বাকি সবই হচ্ছে সাধারণ মানুষ। সমাজের এই সাধারণ মানুষকে উপেক্ষা করে কোনো দিক দিয়ে বিখ্যাত হওয়া যায় না। সমাজের সাধারণ মানুষকে উপেক্ষা করে কোনোভাবেই মনের আত্মতৃপ্তি পাওয়া যায় না, সেই কথাটা রবীন্দ্রনাথ বললেন। আর তাদের যে কাজগুলো, কর্মবাটা একেবারে বিচিত্র, নানা রকম ভাবে প্রসারিত রয়েছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানে চিরনির্বাসনে। অতি ক্ষুদ্র অংশে এই মানুষদের মধ্যে থেকে সে নিজেকে চারদিক থেকে ছড়িয়ে এনে একেবারে ছোট একটা ক্ষুদ্র সামান্য একটা পিন পয়েন্টের মতো অংশে তিনি নির্বাসনে, মনে হচ্ছে যেন সমাজের উচ্চ মঞ্চে বসে আছে, তিনি একটা নির্বাসনের মধ্যে জীবনযাপন করছেন। রাজা যেমন সব প্রজাদেরকে ছেড়ে উচ্চ একটা সিংহাসনের মধ্যে বসে থাকেন, সমাজের সাধারণ মানুষকে ছেড়ে রবীন্দ্রনাথ তার নিজেকে এরকম মনে করে না, এটা তার ব্যর্থতা, তিনি চিন্তা করতেছেন। সমাজের উচ্চ মঞ্চে বসে আছি সংকীর্ণ বাতায়নে। সমাজের যে একেবারে উচ্চ মঞ্চে আছে, তিনি উচ্চ মঞ্চে বসে আছেন, সিংহাসনের মধ্যে একটা অদৃষ্টনে, সেটা হচ্ছে সংকীর্ণ বাতায়নে। অনেক উঁচু থেকে বসে আছে, কিন্তু সেখান থেকে ছোট একটা জানালা বাতায়ন, এই জানালাতে বসে আছে, যেন তিনি তার এসকল ব্যর্থতাকে স্বীকার করে নিচ্ছেন যে আমি এগুলো যা করেছি তাদের কাছে যেতে পারিনি, তাদের চাষির কাছে যেতে পারিনি, তাঁতির কাছে যেতে পারিনি, জেলেদের মাছ ধরাতে সংযোগ হতে পারিনি, এটা আমার ব্যর্থতা, এটা আমার সম্পূর্ণ ব্যর্থতা, এগুলো আমার কখনোই উচিত হয়নি। মাঝে মাঝে গিয়াছি আমি ওপাড়ার প্রাঙ্গণের দ্বারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যের ব্যর্থ হয় গানের বসরা। মাঝে মাঝে কবি গিয়েছেন ওপাড়ার প্রাঙ্গণে। ওপাড়া বলতে তার যে জমিদারি ছিল, আমরা বলতে পারি সেটা যদি শিলাইদহ বলি কুষ্টিয়া, কিংবা হচ্ছে তার যে জমিদারি অঞ্চল ছিল আরো অঞ্চলগুলো, এই অঞ্চলে নিজস্ব যে থাকার এলাকা বা তার যে গুছানো সাজানো গুছানো যে অঞ্চলটা, সেই অঞ্চল ছেড়ে তার সুখী সমৃদ্ধ অথবা তার যে ধন সম্পদ সম্পূর্ণ উচ্চ বিলাসী এলাকা ছেড়ে এর পার্শ্ববর্তী এলাকা, যেখানে সাধারণ মানুষরা থাকে, কৃষক, জেলে, তাঁতি যারা থাকে, তাদের কথা বলছে। মাঝে মাঝে গিয়েছি আমি ওপাড়ার প্রাঙ্গণে, তাদের কাছে তিনি হয়তো মাঝে মাঝে গিয়েছেন। ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। ভিতরে যে প্রবেশ করে সেই শক্তি তার একেবারে ছিল না। এর পূর্বে তিনি বলেছেন যে সমাজের উচ্চ মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদ্র বাতায়নে তিনি ওখানে বসেছিলেন, প্রবেশের দ্বার খুঁজে পান নাই। তো ভিতরে প্রবেশ করি ছিল না, সে শক্তি ছিল না একেবারে। এই শক্তিটা একেবারে তার ছিল না যে ভিতরে প্রবেশ করে, তার প্রবেশ করার সময় তাকে মানাবে কিনা, ওই লোকজন তাকে গ্রহণ করবে কিনা, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব। জীবনে জীবন যোগ করা, ওই স্বাভাবিক সমাজের নিম্ন স্তরের সাধারণ শ্রমজীবী মানুষের জীবনের সাথে উচ্চ মানুষের জীবন অথবা মানুষের চিন্তা চেতনা যদি জীবন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জীবন চেতনা শক্তি যোগ করা, তার কাব্যিক চেতনা, তার সাহিত্য সাধনা যোগ করার কথাটা বলা হবে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যের ব্যর্থ হয়ে গানের বসরা। তা না হলে বসরা হচ্ছে যে কোনো একটা ডালি সাজানো, কোনো একটা পুজোর জন্য আমরা যেরকম ডালা সাজাই এরকম, সেরকম পসরা হচ্ছে কোনো কিছুর মধ্যে সাজানো। এইগুলো যদি না হয়, মানুষের কথাই যদি তার কাব্যের মধ্যে, মানুষের কথাই যদি তার সাহিত্যের মধ্যে না তুলে ধরা হয়, তাহলে এগুলো যেন একেবারে কৃত্রিম নির্জীব হয়ে যাবে, যার মধ্যে কোনো প্রাণ থাকবে না, সাজানো হয়ে যাবে, কৃত্রিম পণ্যের সাজানো, যেটা হচ্ছে শুধু লোকদোকানের মতো হয়ে যাবে।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তা স্বীকার করলেন যে তিনি তার যে সাহিত্য সাধনা করেছেন, সাহিত্য সাধনার মধ্যে সাধারণ মানুষের কথাগুলো যদি না বলে থাকেন তাহলে সেটা হয়ে যাবে কৃত্রিম পণ্যের পসরা। তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জাগিনি, আমার কবিতা জানি আমি গেল বিচিত্র পথে, হয় নাই সেই সর্বগামী। কৃষাণের জীবনের শরীর যে জন, কর্ম ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, নিজে যে এই কাজটি করেন নাই বা এই কাজটি না করার ক্ষেত্রে তার যে ব্যর্থতা আছে, এই ব্যর্থতা সবাই যদি তাকে নিন্দাও করে থাকে তাহলে সেটা একটা নিন্দা দৃষ্টিতে দেখছেন, সেই নিন্দার কথাটা তিনি অকপটে মেনে নিচ্ছেন, একেবারে নির্দ্বিধা হিসেবে মেনে নিচ্ছেন, নিজের দোষ নিজে স্বীকার করে নিচ্ছেন। আমার সুরের অপূর্ণতা, তার যে সুর, তার যে গান, সাহিত্যের গান, তার যে সাহিত্যের টোটাল যে কর্ম, এটাকে বলে যে সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেল বিচিত্র পথে, হয় নাই সর্বত্রগামী। সে কবিতা লিখেছেন সমাজের উচ্চ স্তরের মানুষ নিয়ে, সবকিছু দিয়ে জীবনের সবকিছু বিচিত্র পথে। এই বিচিত্র পথে বলতে রবীন্দ্রনাথের সামগ্রিক সাহিত্যকর্মকে বোঝায়। আমরা জানি একমাত্র মহাকাব্য ছাড়া রবীন্দ্রনাথ তার জীবনে সব ধরনেরই সাহিত্য সাধনা করেছেন, নাটক, গল্প, উপন্যাস, কবিতা, তারপরে রম্য রচনা, ধর্মকথা, নীতিশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ব্যাকরণ শাস্ত্র নিয়ে লিখেছেন। এরকম যখন সব বিচিত্র পথে লেগেছে, কিন্তু এই বিচিত্র পথে যাওয়ার পর সেটা সর্বগামী হয় নাই, সবাই সেটা গ্রহণ করে নাই। আমি নিজে অনেক কিছু লিখলাম, অনেক কিছু করলাম, এটা হয়তো বা বিখ্যাত হলো এবং এর স্বীকৃতি স্বরূপ তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন, বিচিত্র পথে দিয়েছিলেন। সমাজে পুরো বিশ্বের বিখ্যাত যে সকল সাহিত্য, প্রথম শ্রেণীর সাহিত্যের সাথে তিনি নাম লেখাতে পেরেছিলেন নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। 1913 সালে যে আমরা জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং সেটা উইলিয়াম বোল্টার ইয়ার্স, ডব্লিউ.বি. ইয়ার্স এবং রবীন্দ্রনাথ নিজে এটাকে অনুবাদ করেছিলেন সং অফারিং নামে। এই সং অফারিং এর জন্য তিনি নোবেল পুরস্কার পেলেন। তাহলে বিচিত্র রকমের পথে গেল, কিন্তু সর্বগামী হয় নাই। সমাজের যেন সাধারণ মানুষকে নিয়ে এই কবিতাগুলো লেখা হয়নি তার কথা। কৃষাণের জীবনের শরীর যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে কৃষক, সমাজের একবার সাধারণ নিম্ন স্তরের মানুষ, কৃষকের জীবনের শরীর যে জন, তার সাথে কর্মে, তার সাথে একসাথে কাজ করে, তার সাথে আত্মীয়তা, তার আত্মীয়তা বলতে তার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা অথবা তাদেরকে আপন মনে করে যে করেছে, আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগিয়ে কান পেতে আছে। যে সকল কবিরা এরকম একেবারে সমাজের সাধারণ মানুষের কথা নিয়ে লিখেছেন, তাদের গান শোনার জন্য, তাদের কথা শোনার জন্য, তাদের কবিতা শোনার জন্য রবীন্দ্রনাথ যেন কান পেতে রয়েছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। আচ্ছা, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। যে এই ধরনের কবি যারা আছে এখনো খ্যাতি অর্জন করেনি, তাদেরকে এখনো পর্যন্ত হয়তো স্বীকৃতি দেওয়া হয়নি। এই স্বীকৃতি না দেওয়া কবিকে তিনি আমন্ত্রণ করেছেন অখ্যাত জনের, যিনি সমাজের বিখ্যাত যারা আছে তাদেরকে না লিখে সমাজের সাধারণ মানুষ, অখ্যাত, যাদের কোনো খ্যাতি নাই, যাদের কোনো একেবারে বড় ধরনের সুনাম অর্জন নাই, তাদেরকে নিয়ে যে লেখে তাদের কথা বলেছে নির্বাক মনে। যে হচ্ছে একেবারে কথাহীন, স্তব্ধ হয়ে আছে, স্তব্ধ মনে, তাদের কথা বলা হয়েছে। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, মনের যত কষ্ট আছে, দুঃখ আছে, এই দুঃখ কষ্টগুলোকে উদ্ধার করে প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিদার। এই সকল সাধারণ মানুষের কথা যদি না লেখে তাহলে মনে হয় যেন সাধারণ মানুষকে নিয়ে যদি আমরা কাজকর্ম না করে, আমাদের কাজের স্বীকৃতি তাদেরকে যদি না দেয়, তাহলে হচ্ছে যে দেশটা প্রাণহীন হয়ে যায় আর গানহীন হয়ে যায়। গান যেটা আমাদের মনের আত্মার খোরাক যোগায়, সেটা হচ্ছে যে এই দেশ থেকে যেন প্রাণহীন, গানহীন মনে হয়। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি, অন্তরের উৎসতার আছে আপনারই। আচ্ছা, অবজ্ঞা, যাদেরকে মানুষ অবজ্ঞা করে, অবহেলা করে, কোনো গুরুত্ব দেয় না, এই ধরনের মানুষকে
অবজ্ঞার তাপে, এই ধরনের অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। তাহলে সমাজের থেকে আমরা পূর্বেই বলেছি যে সমাজের খুব অল্প শ্রেণীর মানুষই রয়েছে যারা উচ্চ শ্রেণীর বা ধনী, একেবারে অল্প সংখ্যক মানুষ। এই অল্প সংখ্যক মানুষকে বাদ দিলে বাকি যা থাকে সব হচ্ছে সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। এই সাধারণ মানুষকে নিয়ে আমরা চলতে গেলে তাদেরকে যদি বাদ দেয় তাহলে গানহীন হয়ে যাবে, প্রাণহীন হয়ে যাবে, দেশের মধ্যে আর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, সেটা একটা শুষ্ক নিরানন্দ অনুভব হবে। রসে পূর্ণ করে দাও তুমি। তাহলে যে কবি, যে সাহিত্যিক ওই সাধারণ মানুষকে নিয়ে লেখা লিখছেন তাদেরকে পূর্ণ করে দেয়। রবীন্দ্রনাথ তার ব্যর্থতা আত্মস্বীকার করতে তিনি মেনে নিচ্ছেন যে তিনি এটা করতে পারেননি, তার ব্যর্থতা ছিল। এখন যারা এটা মেনে নিচ্ছে, তিনি 80টি পর বয়সে, তার মানে হচ্ছে 80 বছর বয়সে, মৃত্যুর শেষ পর্যন্ত সময় তিনি এই ধরনের স্বীকারগুলো করে গেলেন যে আমি যা করেছি এগুলো সব ভুল করেছি, এইগুলো আমার উচিত হয়নি, আমার সাধারণ মানুষকে নিয়ে কথা বলা উচিত ছিল, লেখা উচিত ছিল। অন্তরের উৎসতা আর আছে আপনারই। এই যে আমরা যখন ওই তাঁতি জেলে নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে লিখতে যাব, তখন আমাদের অন্তরের উৎস আপনি আপনি চলে আসবে অন্তর থেকে কথাগুলো। আর এটা একেবারে বড় ধরনের শক্তি চলে আসবে, আত্মীয়তা চলে আসবে তাদের সাথে, তাদের কথা নিজেকে তাদের মতো মনে করে ভেবে তারপরে আমরা এগুলো লিখতে পারবো। তাই তুমি দাও উদ্বারি। উদ্বারি মানে হচ্ছে কি, যেটা আছে সেটাকে কি করা, কোনো কিছু যেমন গ্লাস থেকে আমরা জল ঢেলে দিই, সেটা উদ্বারণ করে দেয়, এটা উদ্বারি দেয়, সেগুলো আমরা যেন ঢেলে দিই, আমরা যেন সাজিয়ে দিই। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই, একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদেরই বাণী যেন শুনি। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায়, এই যে সাহিত্য সাধনা করবে, এই সাহিত্য সাধনার মধ্যে নাটক, গল্প, উপন্যাস, কবিতা রচনা, রম্যরচনা, কাব্য, মহাকাব্য, এই সকল মিলে, সব কিছুর মিলে তারপরে সমাজের সাধারণ মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যাদেরকে আমরা একেবারে অখ্যাত বলে থাকি, এই ধরনের মানুষ, ঘটে যাওয়া বাস্তবতা, ঘটে যাওয়া রাষ্ট্রীয়, সামাজিক, বৈশ্বিক যে সকল অবস্থা রয়েছে, এই সমস্ত সব মিলে যখন সাহিত্যের একটি ঐক্যতান সৃষ্টি করে, সাহিত্যের ঐক্যতান বলতে সাহিত্যের সব শ্রেণী মিলে একটা সুর ব্যঞ্জনা সৃষ্টি করা, এটাকে বলেছে সাহিত্যের ঐক্যতান। আর এমনি বাস্তবতার ঐক্যতান বলতে বোঝায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, তবলা, গিটার, তারপরে হচ্ছে যে একতারা, দোতারা, সারেন্দা, এগুলো সব মিলে মানুষের মনের মধ্যে যখন একটা গানের সুর সৃষ্টি করে, ব্যঞ্জনা, যেটা আমাদের কানের মধ্যে দিয়ে মুগ্ধতা সৃষ্টি করবে, তন্ময় হয়ে শুনবো, সেটা হচ্ছে সাহিত্যে গানের ঐক্যতান। আর এরকম অবস্থাটা যদি গানের পরিবর্তে সাহিত্যের মধ্যে হয়ে যায়, তবে সেটা সাহিত্যের ঐক্যতান। আর গান তো সাহিত্যেরই একটা অংশ, গানের লিরিক তো সবই কবিতা। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায়, একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, যারা সামান্য একতারা নিয়েও কাজ করে, সাহিত্য সাধনার জন্য ওই সমাজের সাধারণ শ্রেণীর মানুষকে নিয়ে যারা কাজ করে, একেবারে সাধারণ মানুষকে নিয়ে যারা কাজ করে, তাদেরকেও যেন সম্মান পায়। নতশিরে স্তব্ধ যারা, এই যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের কথা বলতে গিয়ে তাদের মাথাটা নিচু হয়ে আসে, তারা নতশির, স্তব্ধ, তারা হয়তো সম্মান পায় না, স্তব্ধ হয়ে দাঁড়ায়, তারা যেন সম্মান পায়। স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে যারা একেবারে চুপ হয়ে থাকে, যাদের কোনো আমরা খ্যাতি দেই না বা যাদেরকে মর্যাদা দিই না, তারাও যাতে মর্যাদা পায়। ওগো গুণী, এই সকল সাধারণ মানুষকে তিনি গুণী হিসেবে চিহ্নিত করেছেন। কাছে থেকে দূরে যারা তাহাদেরই বাণী যেন শুনি। যারা কাছে আছে, কাছে থেকেও দূরে রয়েছে, তাদের বাণী যেন আমরা শুনতে পাই। সামগ্রিকভাবে ঐক্যতান কবিতায় রবীন্দ্রনাথ তার আত্মস্বীকারোক্তিমূলক যে সকল বাণী দিলেন, তার পাওয়া না পাওয়ার কথাগুলো, তার ব্যর্থতার কথাগুলো তিনি বলতে চাইলেন যে তার কবিতা, তার গান, তার সাহিত্য সাধনা সর্বত্র গানে হয়নি, বিচিত্র পথে গিয়েছে। সমাজের অনেক উচ্চ মঞ্চে কথা লিখেছেন তিনি। পুরস্কার শরীফ সমাজের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার সাহিত্য সাধনার জন্য নোবেল পুরস্কার ছিনিয়ে এনেছেন। কিন্তু তারপরেও তার মনে হলো এগুলো যেন সাধারণ মানুষের কথা নয়, এগুলো যেন তার মৃত্যুর পূর্ব মুহূর্ত তাকে অর্জন হিসেবে চিহ্নিত করতে পারেনি। তার এত সকল সাহিত্য সাধনা মৃত্যুর পূর্বে তাকে অর্জন হিসেবে
যে পূর্ণতা দিতে পারেনি, তিনি যে এই পূর্ণতার জন্য নিজের ব্যর্থতা গায়, নিজেকে নিন্দা করলেন, নিজের যে নিন্দা এই নিন্দাকে মেনে নিলেন এবং প্রাথমিক পর্যায়ে তিনি তাকে ভিক্ষুক হিসেবে চিহ্নিত করলেন, যে ভিক্ষালব্ধ ধন জ্ঞান তিনি ভিক্ষালব্ধ অর্জন করেছেন বিভিন্ন সাহিত্য থেকে। এটা আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই রয়েছে পাশ্চাত্য সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য থেকে অনুবাদ করা লেখা, সেটা লিখে হয়তো তিনি বিখ্যাত হয়েছেন, এগুলোকে তিনি ভিক্ষালব্ধ ধন হিসেবে চিহ্নিত করেছেন। তারপর তার চিত্রময়ী বাণী, তিনি ভ্রমণ বৃত্তান্ত, তার রাশিয়ার চিঠি, তারপরে এরকম বিভিন্ন ধরনের ভ্রমণ বৃত্তান্ত রয়েছে, ভ্রমণ কাহিনী তিনি যে লিখেছেন। তিনি এই ভ্রমণ কাহিনীর মধ্যে বা গল্পের মধ্যে তিনি যে ধরনের কথা বললেন যে এগুলো হচ্ছে যে মানুষের সমাজের উচ্চ স্থানের লেখা, যারা অখ্যাত জন, যাদের কোনো নাম নেই সুনাম নেই, মাটির মানুষ, যারা জেলে, মাঝি, তাঁতি, তারপরে হচ্ছে যে যারা জীবিকা নির্বাহ করে, কৃষক, হাল বায়, এদের কাছে যাওয়া হয়নি, যেতে চেয়ে তিনি যেতে পারেননি, তার সামাজিক বাধাগুলো বাধা দিয়েছে, বেড়াগুলো তাকে বাধা দিয়েছে, তার উচ্চ মর্যাদা, উচ্চ স্থান, জমিদারিত্ব তাকে বাধা দিয়েছে। এই সকল ব্যর্থতাকে তিনি আবার খুঁজে পেতে চেয়েছেন বা তার পূর্ণতাকে তিনি চেয়েছেন, যারা এ সকল সাধারণ মানুষের কবি লেখে, একেবারে সামান্য অখ্যাত, যারা স্তব্ধ হয়ে আছে, শক্তি নাই বলার মতো, তাদের যেন সম্মান দিয়ে, ওই ধরনের কবিদের, ওই ধরনের সাহিত্যিকদের যাতে সম্মান দিয়ে উঠিয়ে আনা হয় এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়। যে সামান্য একটি কবিতাও লেখে, সামান্য একটি ছন্দও লেখে, তাকেও যাতে মর্যাদা দেওয়া হয়ে থাকে। এই নিয়ে তিনি তার ব্যর্থতার স্বীকারোক্তিমূলক সবকিছু স্বীকার করে গেলেন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে। আমরা জানি যে তার মৃত্যুর 4 মাস আগে এই কবিতাটি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 1941 সালে এই কবিতাটি প্রকাশিত হয়। আর তার মৃত্যুর পূর্বে 1940 সালে এটি আরো একটি প্রবাসী পত্রিকার মধ্যে প্রকাশিত হয়। এই পত্রিকার মধ্যে প্রকাশিত হওয়ার পরে তিনি এগুলো ব্যক্ত করতে পারেন। সার্বিকভাবে এটা হচ্ছে তার আত্মস্বীকৃতিমূলক কবিতা। তিনি নিজেকে নিজে প্রকাশ করেছেন, নিজের আত্মগ্লানি মেনে নিয়েছেন, নিজের নিন্দার কথা মেনে নিয়েছেন, মেনে নিয়ে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে সাধারণ মানুষের, সমাজে নিম্ন শ্রেণীর মানুষের কথা, কৃষক শ্রেণীর মানুষের কথা, তাঁতি, জেলে মজুর, এদেরকে তিনি সম্মান দেখিয়েছেন। এদেরকে যারা সম্মান করে তাদেরকে সম্মান করতে বলেছেন এবং নিজের ব্যর্থতাকে মেনে নিয়ে তিনি সবকিছুকে নিজের গ্লানি হিসেবে মেনে নিয়েছেন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের এই কবিতা থেকে কোনো একটা অংশ, কোনো একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই যথার্থ উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।